57 দিন পর সচল হলো ইরানের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর ইমাম খোমেনি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। টানা 8 দিন ধরে আন্তর্জাতিক বাজারে বাড়ছে জ্বালানি তেলের দাম। হরমুজ প্রণালী সংকট সমাধানে জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে দায়িত্ব নেওয়ার আহ্বান জানালো জার্মানি। রাশিয়ার পক্ষে ইউক্রেনের যুদ্ধে গিয়ে আত্মঘাতী সেনাদের নায়ক হিসেবে আখ্যা দিলেন উত্তর কোরীয় নেতা। শুনছিলেন সংবাদ শিরোনাম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিশ্বজুড়ে প্রতিদিনে বিশ্বের বিভিন্ন প্রান্তের সবশেষ তথ্য জানাতে আপনাদের সঙ্গে আছি আমি অনন্যা চৈতি। দীর্ঘ 57 দিন পর সচল হয়েছে ইরানের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর ইমাম খোমেনি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। যুদ্ধের কারণে ইরানে আকাশসীমা বন্ধ থাকায় রাজধানী তেহরানের এর প্রধান প্রবেশপথটি দীর্ঘদিন অচল ছিল। 2 দিন আগে আকাশসীমা খুলে দেওয়ায় সেখানে ফ্লাইট চলাচল শুরু হয়েছে। স্বাভাবিক সময়ে এই বিমানবন্দর দিয়ে প্রতিদিন 100 থেকে 150টি ফ্লাইট পরিচালিত হয়। এখন 10 থেকে 15টি বিমান চলাচল করছে। যুদ্ধে তেহরানের দ্বিতীয় বিমানবন্দর মেহরাবাদ বারবার হামলার শিকার হয়েছে। এই বিমানবন্দরটি ব্যবহৃত হয় দেশটির অভ্যন্তরীণ রুটে। এছাড়া তাবরিজ ও উর্মিয়ার মতো দেশের অন্যান্য গুরুত্বপূর্ণ বিমানবন্দরও হামলার লক্ষ্যবস্তু ছিল। দীর্ঘ কয়েক দশকের নিষেধাজ্ঞা এবং সাম্প্রতিক যুদ্ধে ইরানের বেশ কিছু যাত্রীবাহী বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে ব্যাপক সংকটে পড়েছে ইরানের বিমান খাত। ইরান যুদ্ধ বিষয়ে আজ প্রথম মার্কিন কংগ্রেসে সাক্ষ্য দিবেন আমেরিকার প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। প্রতিনিধি পরিষদের আর্মড সার্ভিস কমিটি শুনানিতে পিট হেগসেথকে যুদ্ধ বিষয়ে বিভিন্ন প্রশ্ন করবেন আইন প্রণেতারা। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত $1.5 লাখ কোটি প্রতিরক্ষা বাজেট নিয়ে আলোচনার জন্য এই আয়োজন করা হয়েছে। এই শুনানির পাশাপাশি ইরান যুদ্ধ নিয়েও উত্তপ্ত বিতর্কের সম্ভাবনা রয়েছে। এর আগে ইরান যুদ্ধের বিষয়ে রুদ্ধদ্বার বৈঠকে অসন্তোষ জানিয়েছিলেন ডেমোক্র্যাট ও রিপাবলিকান দলের আইন প্রণেতারা। সেই ধারাবাহিকতায় ধারণা করা হচ্ছে আজ শুনানি বেশ কড়াকড়ি হবে। এ সময় মার্কিন সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তা জেনারেল ড্যান কেইনকেও জিজ্ঞাসাবাদ করা হবে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি সামাজিক যোগাযোগ মাধ্যম পোস্ট নিয়ে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে নতুন উত্তেজনা দেখা দিয়েছে। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে একটি ছবি শেয়ার করেছেন ট্রাম্প। ছবিতে ট্রাম্পের পেছনে ভয়াবহ বিস্ফোরণের দৃশ্য। ছবির ওপর বড় অক্ষরে লেখা নো মোর মিস্টার নাইস গাই, ভদ্র সাজার দিন শেষ। পোস্টে ট্রাম্প অভিযোগ করেন ইরান পরমাণু অস্ত্রমুক্ত চুক্তির পথে হাঁটতে ব্যর্থ হচ্ছে। তেহরানকে সতর্ক করে তিনি লিখেছেন ইরানকে দ্রুত বুদ্ধিমান হতে হবে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান আলোচনা গভীর অনিশ্চয়তার মধ্যে ট্রাম্পের এমন বার্তা এক ধরনের অস্থিরতার আভাস দিচ্ছে। এদিকে ইরানের বন্দরগুলোতে মার্কিন নৌ অবরোধের সময়সীমা বাড়তে পারে এমন আভাস পেয়ে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়ছে। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে অবরোধের পরিসর বাড়ানোর প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছেন। গতকাল মঙ্গলবার আমেরিকান কর্মকর্তাদের সূত্রে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল এ তথ্য জানিয়েছে। বলা হয়েছে ইরানের অর্থনীতি ও তেল রপ্তানিতে চাপ অব্যাহত রাখতে দেশটির বন্দরগুলোতে জাহাজ চলাচল বন্ধ রাখার মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন ট্রাম্প। এদিকে ইরানের সেনাবাহিনী জানিয়েছে যুদ্ধকালীন এবং যে কোনো পরিস্থিতি মোকাবেলায় তারা সার্বক্ষণিক নজরদারি করছে। ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর ঘনিষ্ঠ বার্তা সংস্থা ফার্স্ট নিউজ এ তথ্য জানিয়েছে। ইরানের সেনাবাহিনীর একজন মুখপাত্র ফার্স্ট নিউজকে জানিয়েছেন তারা মনে করেন পরিস্থিতি এখনও যুদ্ধকালীন। তাদের পর্যবেক্ষণ ও নজরদারি কার্যক্রম নিরবিচ্ছিন্নভাবে চলছে। শত্রুপক্ষকে সতর্ক করে দিয়ে ওই মুখপাত্র আরও বলেছেন শত্রুপক্ষ নতুন কোনো পদক্ষেপ নেয়ার দুঃসাহস দেখালে তাদেরকে সম্পূর্ণ নতুন ধরনের সরঞ্জাম নতুন পদ্ধতিতেই মোকাবেলা করা হবে। যুক্তরাষ্ট্র সফররত যুক্তরাজ্যের রাজা তৃতীয় চার্লসের সম্মানে আয়োজিত নৈশভোজে ইরান পরিস্থিতি নিয়ে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে অনুষ্ঠানে ট্রাম্প বলেছেন ইরান যাতে কখনোই পরমাণু অস্ত্র তৈরি করতে না পারে সে বিষয়ে রাজা চার্লস তার সঙ্গে একমত হয়েছেন। বর্তমানে মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে তার প্রশাসন কাজ করছে জানিয়ে ট্রাম্প বলেছেন সেখানকার অবস্থা খুবই ইতিবাচক দিকে যাচ্ছে। বক্তব্যে ইরানকে প্রতিপক্ষ হিসেবে উল্লেখ করে মার্কিন প্রেসিডেন্ট দাবি করেন তারা সামরিকভাবে প্রতিপক্ষকে পরাজিত করেছেন, কখনোই তাদের পরমাণু অস্ত্রের অধিকারী হতে দিবেন না। এ বিষয়ে রাজা চার্লস তার চেয়ে বেশি একমত। ইরানের ছায়া ব্যাংকিং ব্যবস্থার সঙ্গে সম্পৃক্ত 35 ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্রের অর্থ বিভাগ। যুদ্ধ বন্ধের আলোচনায় অচল অবস্থার মধ্যে নতুন করে এই নিষেধাজ্ঞার ঘোষণা দেওয়া হলো। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট জানিয়েছেন নিষেধাজ্ঞার আওতাধীন ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে কয়েক হাজার কোটি ডলারের অবৈধ তহবিল স্থানান্তর হয়েছে, আর এসব অর্থ ইরানের সন্ত্রাসী কর্মকাণ্ডকে সহায়তা করেছে। এ কারণে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের 250তম বার্ষিকী উপলক্ষে আগামী জুলাই মাসে দেশটিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছবিযুক্ত সীমিত সংখ্যক স্মারক পাসপোর্ট ইস্যু করা হবে। পূর্তি উপলক্ষে আগামী জুলাই মাসে আমেরিকা জুড়ে বিভিন্ন অনুষ্ঠান হবে। গতকাল মঙ্গলবার হোয়াইট হাউস ও পররাষ্ট্র দপ্তর এই স্মারক পাসপোর্টের ছবি প্রকাশ করেছে। পাসপোর্টে ট্রাম্পের ছবির সামনের অংশে যুক্তরাষ্ট্রের জাতীয় পতাকা ও পেছনে যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ঘোষণাপত্র আছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমি পিক্ট বলেছেন, ওয়াশিংটন পাসপোর্ট এজেন্সির মাধ্যমে আবেদন করলে এ স্মারক পাসপোর্ট দেওয়া হবে। টানা 8 দিন ধরে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল ব্রেন্ট ক্রুডের দাম বাড়ছে। জুন মাসের সরবরাহের জন্য এই তেলের দাম 52 সেন্ট বেড়েছে। বর্তমানে প্রতি ব্যারেল তেলের দাম হয়েছে $111.78। জুনে চুক্তির মেয়াদ এ সপ্তাহে শেষ হওয়ায় জুলাই মাসের সরবরাহের আগাম দামও 0.4% বেড়ে $104.80 হয়েছে। অন্যদিকে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট তেলের দাম প্রতি ব্যারেলে 57 সেন্ট বা 0.57% বেড়ে $100.50 হয়েছে। গত 8 কার্যদিবসের মধ্যে 7 দিনই এভাবে তেলের দাম বাড়ল। বিশ্লেষকরা বলছেন, হরমুজ প্রণালী দিয়ে তেল সরবরাহ বাধাগ্রস্ত হওয়ায় এবং ট্রাম্প প্রশাসনের কঠোর অবস্থানের কারণেই জ্বালানি তেলের বাজারে এমন অস্থিরতা বিরাজ করছে। ইরান পরিস্থিতির কারণে আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে যুক্ত করা পানামা খালে জাহাজ চলাচলের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। পানামা খাল কর্তৃপক্ষের অর্থ বিভাগের প্রধান ভিক্টর ভিয়াল জানিয়েছেন, গত বছরের অক্টোবর থেকে এখন পর্যন্ত গতবারের তুলনায় প্রায় 300টি বেশি জাহাজ এ জলপথ অতিক্রম করেছে। এক সভায় ভিক্টর ভিয়াল আরও বলেছেন, মধ্যপ্রাচ্য পরিস্থিতি সমাধান না হওয়া পর্যন্ত এ ধারা চলবে। মূলত হরমুজ প্রণালী অবরুদ্ধ থাকায় এমন পরিস্থিতি হয়েছে। ইরানের উপকূলীয় এ জলপথ এড়িয়ে চলতে বাণিজ্যিক জাহাজগুলো তাদের পথ পরিবর্তন করছে। অনেক ক্ষেত্রে অন্য দেশ থেকে পণ্য কেনাকাটায় জাহাজগুলো এখন বিকল্প হিসেবে পানামা খাল ব্যবহার করছে। এ খাল পার হতে জাহাজ ভেদে গড়ে $3 থেকে $4 লাখ খরচ হয়। তবে বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস জানিয়েছে, দ্রুত পারাপার নিশ্চিত করতে কোনো কোনো জাহাজকে বাড়তি ফি হিসেবে $4,25,000 পর্যন্ত খরচ করতে হচ্ছে। হরমুজ প্রণালীতে অবরোধ তুলে নিতে ইরানের প্রতি আহ্বান জানিয়েছে জার্মানির পররাষ্ট্রমন্ত্রী ইয়োহান ভাডিপুল। তিনি বলেছেন, হরমুজ সংকট নিরসনে জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে ভূমিকা নিতে হবে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স পোস্টে জার্মানির পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, গুরুত্বপূর্ণ এই সমুদ্রপথে ক্রমবর্ধমান সংকট সমাধানে জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে অবশ্যই ভূমিকা পালন করতে হবে। নিরাপত্তা পরিষদের উচিত দায়িত্ব নেওয়া এবং একটি প্রস্তাব পাশ করা। তিনি জানান, জার্মানিও এ দায়িত্ব নিতে চায়। উল্লেখ্য, 15 সদস্য বিশিষ্ট জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ভেটো দেওয়ার ক্ষমতা সম্পন্ন 5টি স্থায়ী সদস্য দেশ যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, চীন ও ফ্রান্স। বাকি 10টি অস্থায়ী সদস্যপদ বিভিন্ন অঞ্চলের দেশগুলোর মধ্যে পর্যায়ক্রমে বণ্টন করা হয়। সংস্থাটির সদস্যপদ পেতে নির্বাচনে লড়ছে জার্মানি। অ্যাডলফ হিটলারের আমলে নাৎসি জার্মানি দ্বিতীয় শ্রেণীর নাগরিক তৈরি করেছিল। ইসরায়েলেও দ্বিতীয় শ্রেণীর নাগরিক তৈরি করার প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। এমনিভাবে পশ্চিমবঙ্গে দ্বিতীয় শ্রেণীর নাগরিক বানানোর প্রক্রিয়া চলছে। এবারের নির্বাচন পশ্চিমবঙ্গ সহ গোটা ভারতকে বিজেপি সেই দিকেই নিয়ে যেতে চাইছে, এমনটি মনে করছেন ভারতের বিশিষ্ট শিক্ষাবিদ, অর্থনীতিবিদ ও বুদ্ধিজীবী পারাকালা প্রভাকর। তিনি পশ্চিমবঙ্গ নির্বাচন নিয়ে বিশেষত ভোটার তালিকার নিবিড় সংশোধন নিয়ে ব্যাপক গবেষণা করে এ মতামত জানিয়েছেন। প্রভাকর ভারতের কেন্দ্রীয় বিজেপি সরকারের অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের স্বামী। ভারতের গভীর সমস্যাগুলো নিয়ে বেশ কিছু বই ও প্রবন্ধ লিখেছেন। বিগত কয়েক মাস ধরে তিনি পশ্চিমবঙ্গের রাজনীতি, সমাজ ও বর্তমান নির্বাচনের পরিপ্রেক্ষিতে সবচেয়ে বিতর্কিত বিষয় SIR নিয়ে কাজ করছেন। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় খুন হওয়া বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ গতকাল মঙ্গলবার টাম্পা ফিউনারেল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছে পুলিশ। বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, লিমনের মরদেহ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শেষ করতে আরও 2-1 দিন সময় লেগে যাবে। গেল 16 এপ্রিল যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় অধ্যয়নরত 2 বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টি নিখোঁজ হন। এ হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে লিমনের রুমমেট মার্কিন নাগরিক হিশাম আবু ঘর বেহকে গ্রেফতার করেছে পুলিশ। তার দেওয়া তথ্যে 24 এপ্রিল ফ্লোরিডার হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড ব্রিজ এলাকায় লিমনের মরদেহ পাওয়া যায়। মরদেহে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন ছিল। নিহত আরেক শিক্ষার্থী বৃষ্টির মরদেহ এখনও পাওয়া যায়নি। ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার পক্ষে যুদ্ধ করার সময় গ্রেনেডের বিস্ফোরণ ঘটিয়ে নিজেদের উড়িয়ে দেয়া উত্তর কোরিয়ার সেনাদের নায়ক আখ্যা দিয়ে প্রশংসা করেছেন দেশটির নেতা কিম জং উন। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম KCN এর খবরে জানানো হয়েছে, নিহত সেনাদের স্মরণে গত সোমবার রাজধানী পিংইয়ংয়ে একটি স্মৃতিসৌধ উদ্বোধন করেন কিম। সেখানে বক্তৃতায় তিনি বলেন, তারা কোনো প্রতিদানের আশা না করেই আত্মত্যাগ করেছেন। এটাই উত্তর কোরিয়া সেনাবাহিনীর সর্বোচ্চ আনুগত্যের সংজ্ঞা।
দক্ষিণ কোরিয়ার হিসাব অনুযায়ী পশ্চিম কুরস্ক অঞ্চলের কিছু অংশ পুনর্দখলে রাশিয়াকে সহায়তা করতে 15,000 সেনা পাঠিয়েছে উত্তর কোরিয়া। সেখানে 6,000-এর বেশি সেনা নিহত হয়েছেন। লেবাননের দক্ষিণাঞ্চলে আজ আবারও বিমান হামলা ও গোলাবর্ষণ করেছে ইসরায়েলি বাহিনী। ভোরে লেবাননের হানিন শহরে এ হামলা চালানো হয়। লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি জানিয়েছে, ভোরে হানিন শহরে ইসরায়েলি বিমান হামলায় বেশ কিছু ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে নাকুরা শহরেও ইসরায়েলি বাহিনী হামলা করে। এনএন-এর প্রতিবেদনে জানানো হয়েছে, একই সময় খিয়াম শহরে বিমান হামলা ও গুলিবর্ষণ করেছে ইসরায়েলি সেনারা। মার্কিন সম্প্রচার মাধ্যম সিএনএন জানিয়েছে, লেবাননের দক্ষিণাঞ্চলে গতকাল ইসরায়েলি বাহিনীর হামলায় 8 জন নিহত হয়েছেন। উল্লেখ্য, লেবাননে এ বছরের 2 মার্চ থেকে শুরু হওয়া ইসরায়েলের 2,534 জন মারা গেছেন, আহত হয়েছেন 7,863 জন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যের বরাতে দেশটির জাতীয় সংবাদ সংস্থা এ তথ্য জানিয়েছে। সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের বিশ্বজুড়ে প্রতিদিনের আয়োজনে। দেশ বিদেশে বিভিন্ন খবর নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বানো টিভির সঙ্গেই থাকুন। ধন্যবাদ।